বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের এই লেকচারটি যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সম্মান তৃতীয় বর্ষের স্টুডেন্ট তাদের জন্য যে কোর্সগুলো নির্ধারিত রয়েছে সেই নির্ধারিত কোর্সগুলো থেকে বিশ্ব সভ্যতার ইতিহাস, যেটির কোর্স কোড 23-16-13, এই কোর্স থেকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকের লেকচার নম্বর 4, লেকচারের শিরোনাম ব্যাবিলনীয় ও গ্রিক সভ্যতা। আজকের এই আলোচনার পুরোটা সময় জুড়ে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ ইমামুল ইসলাম কাজল, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা। তো আজকের আলোচনার শেষে আমরা যা জানতে পারবো সেটি হলো ব্যাবিলনীয় সভ্যতা কি, এই সভ্যতার যে প্রধান দিকগুলো রয়েছে বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটি সম্পর্কে, হাম্মুরাবির যে আইন বা হাম্মুরাবির আইন সংহিতা সম্পর্কে জানতে পারবো, গ্রিক সভ্যতা কি এবং দর্শন বিজ্ঞানের উন্নয়নে প্রাচীন গ্রিকরা কিভাবে ভূমিকা রেখেছিল, এই টপিকগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তো চলো আমরা এই প্রত্যেকটি টপিক সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করি। সুমেরীয় রাজা ডুঙ্গির মৃত্যুর পর সাম্রাজ্যে চরম অরাজকতা এবং বিশৃঙ্খলা দেখা দিচ্ছিল। এদিকে সাম্রাজ্যের উত্তর, পূর্ব এবং পশ্চিম দিক থেকে এলামাইট, গুটিয়ানা এবং অ্যামেরাইটরা ব্যাবিলন শহর আক্রমণ করছিল। মূলত সুমেরীয় রাজা ডুঙ্গির মৃত্যুর পর সাম্রাজ্যে বিশৃঙ্খলা, অরাজকতা এবং অনৈক্য, এই সব কিছুর সুযোগে এই জাতিগোষ্ঠী ব্যাবিলন শহর আক্রমণ করছিল। অন্যদিকে দেশীয় সেমেটিক জাতিগোষ্ঠী, অপর সেমেটিক জাতিগোষ্ঠী এবং অ্যামেরাইটরা তারা প্রতিদ্বন্দ্বিতায় প্রচণ্ড পরিমাণে লিপ্ত ছিল, যাদের মধ্যে চূড়ান্তভাবে অ্যামেরাইটরাই বিজয় অর্জন করে। খ্রিস্টপূর্ব 2400 অব্দের পর তারা সুমের এবং আক্কাদ দখল করে নেয়, কিন্তু খ্রিস্টপূর্ব 2000 অব্দের পর তারা সুমের, আক্কাদ, উরুক, লাগাস, নিপ্পর সহ বিশাল সাম্রাজ্য তারা তাদের দখলে নিয়ে নেয় এবং মেসোপটেমিয়ার দক্ষিণ তীরে অবস্থিত যে ফোরাত নদী, সেই ফোরাত নদীর তীরে ব্যাবিলন শহরে তারা তাদের রাজধানী স্থাপন করেন। ব্যাবিলনীয় সভ্যতার যে ব্যাবিলন শব্দটি, এই শব্দটি এসেছে সেমেটিক ভাষা ব্যাব ইল থেকে, যার অর্থ দেবতার নগর। এই ব্যাবিলনীয় সভ্যতার ব্যাবিলন শব্দটি এর একটি রূপ খ্রিস্টানদের যে বাইবেল গ্রন্থ রয়েছে সেখানেও পাওয়া যায় ব্যাবল নামে। মূলত ব্যাবিলন শব্দটি ব্যবহার করেছে এর পরিমার্জিত রূপ হিসেবে গ্রিকরা। গ্রিকদের দেওয়া নামই হচ্ছে ব্যাবিলন। মূলত ক্যালিডীয় এবং ব্যাবিলনীয় সভ্যতার যে পার্থক্য, এই পার্থক্য নিরূপণ করতে যে ব্যাবিলনীয় সভ্যতাকে, অর্থাৎ অ্যামেরাইটদের মাধ্যমে প্রতিষ্ঠিত যে সভ্যতা, এই সভ্যতাকে বলা হচ্ছে পুরনো ব্যাবিলনীয় সভ্যতা। অন্যদিকে এই অ্যামেরাইটদের প্রতিষ্ঠিত যে সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা নামে পরিচিত হলো, এক্ষেত্রে সুমেরীয়দের পরাজিত করার মাধ্যমে তারা যে সভ্যতা এখানে প্রতিষ্ঠা করলো, সেই ব্যাবিলনীয় সভ্যতা তারা কিন্তু সুমেরীয়দের পরাজিত করলেও তাদের যে অবদানগুলো ছিল সেই অবদানগুলো তারা কিন্তু ধ্বংস করেনি। সেই অবদানগুলো তারা গ্রহণ করেছে। কিছু কিছু ক্ষেত্রে তারা সেগুলোর উন্নয়ন ঘটিয়ে নিজেদেরকে উন্নত সভ্য জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এমনকি শুধু ব্যাবিলনীয় নয়, অ্যাসিরীয়, ক্যালিডীয় এই সভ্যতাগুলো পরবর্তীতে সুমেরীয়দের যে অবদানগুলো ছিল তারা সেটা গ্রহণ করেছে। যেমন তাদের সাহিত্য, তাদের লিখন পদ্ধতি, তাদের জলঘড়ি আবিষ্কার, তাদের
অন্যান্য যেসব আবিষ্কার ছিল এই আবিষ্কারগুলো বা তাদের যে অবদান, সুমেরীয়দের অবদান তারা কিন্তু গ্রহণ করেছে এবং গ্রহণ করার মাধ্যমে নিজেদেরকে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে এবং বিশ্ব সভ্যতার ইতিহাসে তাদের সভ্যতাকে উন্নত করতে পেরেছিল। এখন আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো ব্যাবিলনীয় সভ্যতার প্রধান প্রধান যে দিকগুলো রয়েছে বা ব্যাবিলনীয় সভ্যতার যে প্রধান বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটি নিয়ে কথা বলবো। খ্রিস্টপূর্ব 4000 অব্দে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে যে সভ্যতা গড়ে উঠেছিল, ইতিহাসে সেই সভ্যতাই মেসোপটেমিয়া সভ্যতা নামে পরিচিত। মেসোপটেমিয়ার সভ্যতা 4টি স্বতন্ত্র সভ্যতার সমন্বয়ে গঠিত হয়েছিল বা বিকাশ লাভ করেছিল। ব্যাবিলনীয় সভ্যতা হলো এই সভ্যতার দ্বিতীয় পর্যায়ের সভ্যতা। অনুমান করা হয়ে থাকে যে খ্রিস্টপূর্ব 2000 অব্দের কাছাকাছি কোনো এক সময়ে অ্যামিরাইট জাতিগোষ্ঠী ব্যাবিলনীয় সভ্যতা গড়ে তুলেছিল। কিছুক্ষণ আগে আমরা এটি সম্পর্কে কথা বলেছি। এখন ব্যাবিলনীয় সভ্যতার যে প্রধান দিকগুলো আমরা একটু পয়েন্ট আকারে আলোচনা করব। সেটি হলো, প্রথম হলো সামাজিক স্তরবিন্যাস। ব্যাবিলনীয় সভ্যতায় সামাজিক স্তরবিন্যাস লক্ষণীয়। কেন লক্ষণ করা যায় সেটি? সমাজের যে স্তর রয়েছে, আমরা সমাজের জনগণকে কয়েকটি শ্রেণীতে ভাগ করতে পারবো এই সভ্যতার দিক থেকে। যেমন প্রথম শ্রেণীতে যারা অবস্থান করেছিল তারা ছিল রাজা বা রাজপরিবারের সদস্যবৃন্দ, যাজক, ধর্মীয় বিষয়ে যারা খুব বেশি জ্ঞান রাখত, এবং সামন্ত প্রভু যাদের অনেক বেশি ভূমি সম্পদ ছিল, এই শ্রেণীর মানুষ। দ্বিতীয় শ্রেণীতে যারা ছিল তারা ব্যবসায়ী, কারিগর, যোদ্ধা, কৃষক শ্রেণীর সম্প্রদায় দ্বিতীয় শ্রেণীর জনগণ হিসেবে বিবেচিত হতো। আর সমাজের সর্বনিম্ন অবস্থানে যারা ছিল তারা কৃতদাস বা ভূমিদাস হিসেবে পরিচিত ছিল। সাধারণ যুদ্ধে যদি পরাজিত হতো কোনো সৈনিকরা, সেই পরাজিত সৈনিকদের মধ্যে তাদেরকে কৃতদাস হিসেবে ব্যবহার করা হতো। এই ধরনের ব্যক্তিদের সমাজে তেমন কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না বললেই চলে। তাদের অর্থনীতি, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তাদের অর্থনীতি। ব্যাবিলনীয় সভ্যতা হলো একটি পরিকল্পনার মধ্যে দিয়ে তারা তাদের অর্থনীতি পরিচালনা করছিল। রাষ্ট্র সব কিছুর দ্রব্যমূল্য বা মূল্যের যে হিসাব সেটি কিন্তু রাষ্ট্রই নির্ধারণ করে দিত। ব্যাবিলনীয় সভ্যতার যে অর্থনীতি ছিল সেই অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি, এবং কৃষিকাজের মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করত ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই সভ্যতায় রাজার পরে যারা ছিল তারা পুরোহিত এবং রাজকার্যে যে কর্মচারীরা নিয়োজিত ছিল তারাই, এবং এই পুরোহিত এবং রাজকার্যে নিয়োজিত ব্যক্তিরা তারা সবচেয়ে বেশি জমির মালিক হয়েছিল। ব্যাবিলনীয় সভ্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিল, সেটি হলো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা। অনুমান করা হয়ে থাকে যে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার বা ব্যাংকিং ব্যবসার যে সূচনা বা সূত্রপাত ঘটেছিল সেটি এই ব্যাবিলনীয় সভ্যতার সময় থেকেই হয়েছিল। এছাড়া এখানে ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা স্থাপন এবং মৃৎশিল্প বলতে এখানে মাটির শিল্প বোঝানো হচ্ছে, এবং কুটির শিল্প ইত্যাদি কর্মকাণ্ড তারা পরিচালনা করত, যার মাধ্যমে তাদের অর্থনীতি সচল ছিল। অন্য একটি বৈশিষ্ট্য হলো হাম্মুরাবির আইন। আমরা আরও একটি পয়েন্ট আলোচনা করছি এখন। হাম্মুরাবি ব্যাবিলনীয় সভ্যতার একজন পরাক্রমশালী শাসক ছিলেন, আর সেই শাসকের নাম ছিল হচ্ছে হাম্মুরাবি। এই হাম্মুরাবির সবচেয়ে বড় কৃতিত্ব ছিল হাম্মুরাবি যে আইন সংহিতা প্রণয়ন করেছিলেন সেটি। এই আইন তিনি যে প্রণয়ন করলেন সেটি বিশ্ব সভ্যতার ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা বলা যেতে পারে। মূলত তিনি আইন প্রণেতা ছিলেন না, তিনি সুমেরীয় যে রাজা ছিলেন, সুমেরীয় সম্রাট, তার নাম হলো ডুঙ্গি। এই ডুঙ্গি আইন সমন্বয় করে সেটি প্রকাশ এবং বাস্তবায়ন করেছিল, এবং এটিই ছিল তার মহাকৃতি। পরবর্তী পয়েন্ট সেটি হলো লিখন পদ্ধতি। লিখন পদ্ধতির ক্ষেত্রে তাদের যে অবদান সেটিও অনবদ্য। ব্যাবিলনীয় যে সভ্যতা, এই ব্যাবিলনীয়দের লিখন পদ্ধতিতে প্রায় আমরা 300 ধ্বনি বিশিষ্ট চিহ্ন দেখতে পাই। ব্যাবিলনীয়দের লেখা বলতে আমরা শুধু বুঝি যে
নরম মাটির যে চাকা বা চাকতি ছিল, সেখানে কাঠের যে শুরু একটু সুচালো টাইপের, সেই অগ্রভাগ দিয়ে তারা লিখত। পরবর্তীতে এই লেখাগুলো পুড়িয়ে মাটিকে শক্ত করা হতো। ব্যাবিলনীয় সভ্যতা তারা সাহিত্যের দিক থেকেও অনেক বেশি সমৃদ্ধ ছিল, এবং তাদের যে মহাকাব্য ছিল সেই মহাকাব্যের নাম হলো গিলগামেশ। পরবর্তী লাস্ট পয়েন্ট, সেটি হলো ধর্মীয় বিশ্বাস। ব্যাবিলনীয় সমাজে ধর্মের যে একটা ধর্মবিশ্বাসের যে প্রবণতা, সেটি লক্ষ্য করা যায়। তারা বিভিন্ন দেবদেবীকে বিশ্বাস করত, আর বিশ্বাস করে তারা সেই দেবদেবীর পূজা করত। প্রত্যেক জনপদ এবং গোষ্ঠীর নিজস্ব দেবদেবী ছিল। সামাজিক আচার অনুষ্ঠানের পাশাপাশি তারা সর্বপ্রথম ব্যক্তিগত ধর্মীয় উপাসনালয় এবং পূজা, এই যে পদ্ধতি, এই পদ্ধতির প্রচলন তারা ঘটিয়েছিল। ব্যাবিলনীয়দের সর্বজনীন দেবদেবী ছিল মারদুক এবং তার সঙ্গিনী ইশতার। সেক্ষেত্রে ধর্মে তারা জাদুবিদ্যাকে স্থান দিলেও জাদুবিদ্যার প্রচলন খুব বেশি একটা ছিল বলে ঐতিহাসিকরা মনে করে থাকেন না। অবশেষে আমরা একথা বলতে পারি যে শিক্ষা, সাহিত্য, ধর্ম, আইন, শিল্পকলা, তাদের ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটি ক্ষেত্রে ব্যাবিলনীয় সভ্যতা তারা সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছিল। তাদের এই গৌরবোজ্জ্বল সভ্যতা বিনির্মাণে সহায়ক হিসেবে কাজ করেছিল এই সুমেরীয়, তাদের যে সংস্কৃতিকে তারা গ্রহণ করেছিল, এবং গ্রহণ করার পরে সেটি তারা পরিমার্জন করলো, নিজস্ব স্বকীয়তা দান করলো, এবং নতুন নতুন কিছু উদ্ভাবন এবং আবিষ্কার করলো। আর এই সব কিছু মিলে এই সপ্তদশ শতাব্দীতে ব্যাবিলনীয় সভ্যতার যে প্রকাশ ঘটেছিল, সেটি কিন্তু পতন ঘটল। এখন আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো হাম্মুরাবির আইন সংহিতা সম্পর্কে। ব্যাবিলনের শাসনামলে যে স্বর্ণযুগ বলা হয়, সে স্বর্ণযুগ হলো অ্যামেরাইট রাজা হাম্মুরাবির শাসনামলকে। তার শাসনামলের সবচেয়ে বড় কৃতিত্ব হলো তিনি একটি সর্বজন স্বীকৃত বিধিবদ্ধ আইন সংকলন করেছিলেন। এই আইন প্রণয়ন ছিল বিশ্ব সভ্যতার ইতিহাসে একটি অন্যতম বা অনন্য ঘটনা। তিনি সুমেরীয় সম্রাট ডুঙ্গি এবং লিবিটিস্তা আইনের সমন্বয়ে তিনি পূর্ণাঙ্গ একটি আইন সংকলন করেছিলেন। তো এখন আমরা একটু দেখে নিই যে এই আইন তিনি যে সংকলন করলেন সেটি কখন, কিভাবে, কি অবস্থা আবিষ্কৃত হলো, সেটি একটু দেখে নিই। 1901 এবং 2 সালে প্রত্নতত্ত্ববিদ জ্যাক দ্য মর্গানের নেতৃত্বে পারস্যে একটি খনন কাজ পরিচালনা করা হয়। এই খনন কাজের মাধ্যমে আবিষ্কৃত হল কালো সবুজ প্রস্তরের একটি স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভটি উচ্চতায় ছিল 8 ফুট এবং যেখানে সংকলিত ছিল প্রায় 3600 লাইনের 282টি আইন। আর এই ভাস্কর্যটি এমন একটি ভাব প্রকাশ করছে যেখানে সূর্যদেব হাম্মুরাবিকে আইন প্রণয়নের উপদেশ প্রদান করছেন, এবং আরও একটি দিক পরিলক্ষিত হয় যে হাম্মুরাবি তার আইন গ্রন্থটি দেবতাকে প্রদান করছেন। এই আইন সংকলনটি মূলত ব্যাবিলনের স্তিপারে খোদিত হয়েছিল। আইন প্রণয়নের উদ্দেশ্য কী ছিল? আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল এরকম: রাজা হাম্মুরাবির মতে দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য, দুষ্টু ও অসৎ লোকদের নিয়ন্ত্রণ করার জন্য, দুর্বলদেরকে সবলদের হাত থেকে রক্ষা করার জন্য তিনি সূর্য দেবতার মতে নিজেকে আবির্ভূত করেছিলেন। জনগণের কল্যাণের জন্য শাসক হিসেবে আইন প্রণয়নের মাধ্যমে তিনি জনগণের কল্যাণ নিশ্চিত করতে চেয়েছিলেন। তা আইন সংহিতার যে প্রথম বা প্রাথমিক যে বক্তব্য, সেটি থেকে স্পষ্ট হওয়া যায়। হাম্মুরাবির যে এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল 3টি। একটি হলো দাসসহ সমাজের সব শ্রেণীর মানুষের নিরাপত্তার বিধান নিশ্চিত করা, সমাজের সব শ্রেণীর মানুষের সমান সুযোগ বা সুবিধা প্রদান করা, রাষ্ট্রের উন্নতির জন্য সমাজের সব শ্রেণীর মানুষকে উপযোগী করে গড়ে তোলা। এই দিকগুলো তিনি আইন প্রণয়নের উদ্দেশ্যে করেছিলেন। আইনের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেটি হলো প্রচলিত যে সামাজিক বিধিবিধান ছিল,
স্থানীয় ঐতিহ্য ও প্রথা, সেমেটিক গোষ্ঠীর প্রচলিত রীতিনীতি, এই সব কিছুকে কেন্দ্র করে মেসোপটেমীয় আইনটি গড়ে ওঠে। সুমেরীয় সম্রাট ডুঙ্গি এবং লিবিটিস্তার সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি এই আইনটি সংকলন করেন। আর হাম্মুরাবি সুমেরীয় সম্রাটদের আইন সমন্বয় করে পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করেন। এখানে সম্পত্তি হরণ, মিথ্যা সাক্ষ্যদান, মিথ্যা মামলা, সেচ সংক্রান্ত, সুদ সংক্রান্ত বা বাণিজ্যিক ঋণ প্রদান সহ আইনসহ মানব জীবনের এমন কোনো দিক নেই যে হাম্মুরাবি এই আইনে তিনি সংযোজন করেননি বা হাম্মুরাবির এই আইনে স্থান পায়নি। আইনের ক্ষেত্রে রোমানদের অবদানের চেয়ে মেসোপটেমীয় সভ্যতার যে অবদান সেটি কিন্তু অনেকাংশেই মৌলিক। হাম্মুরাবির আইনে অপরাধীকে প্রতিটি অপরাধের জন্য সমান বা তার অনুরূপ শাস্তির বিধান তিনি রেখেছিলেন। সেখানে অপরাধ নয়, অপরাধীর যে সামাজিক মর্যাদা সেটি বিবেচনা করে বিচার করা হতো। এক কথায় একথা বলা যায় যে হাম্মুরাবি আইন প্রণয়ন করেছিলেন। সেই আইন প্রথমে সংকলিত হয়েছিল সেখানে অভিজাত কিংবা দাস কিংবা সকলকে এই আইনের আওতায় আনা হয়েছিল। হাম্মুরাবি নারীদের যে মর্যাদা বা অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, অর্থ বাণিজ্য সহ রাষ্ট্রের সব ক্ষেত্রে যৌক্তিক আইন প্রণয়ন করেছিলেন, একথা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু প্রত্যেকটি কাজেরই কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রাজা হাম্মুরাবির এই যে আইন শুধু প্রাচীন মেসোপটেমীয় সভ্যতাই নয়, অন্যান্য সভ্যতায় এটি ব্যাপক প্রভাব বিস্তার করেছিল বলে ঐতিহাসিকরা অনুমান করে থাকেন। এখন আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিব। ইউরোপীয় সভ্যতার ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো গ্রিক সভ্যতা। মিশরীয়, ব্যাবিলনীয়, ক্রিট, ফিনিশীয় বিভিন্ন সভ্যতার মধ্যে যে নিরবিচ্ছিন্ন ধারায় মানব সভ্যতার বিকাশ ঘটেছিল তারই একটি পরিণত রূপ বলা যেতে পারে, সেটি হলো গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতাটি বিভিন্ন সভ্যতা দ্বারা প্রভাবিত হলেও একথা নিঃসন্দেহে বলা যায় যে আধুনিক পাশ্চাত্য সভ্যতা তথা বিশ্ব সভ্যতার যে ভিত্তি সেটিই হলো গ্রিক সভ্যতা। এই গ্রিক নামটি দেওয়া ছিল রোমানদের। গ্রিকরা মূলত সংকর জাতি। গ্রিসের যে মূল সীমারেখা, সেই মূল সীমারেখায় গ্রিক জাতির উৎস খুঁজে পাওয়া যায় না। গ্রিকরা গ্রিসে বসতি স্থাপনের পূর্বে এখানে বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের মানুষের বসবাস ছিল। গ্রিকদের পূর্বপুরুষরা ছিল ব্যবসায়ী। ব্যবসার ক্ষেত্রে এখানে তারা লৌহ ব্যবসায়ী বলা যেতে পারে, এবং তারা জাতি হিসেবে ছিল অর্ধ যাযাবর জাতি। তারা ইজিয়ান অঞ্চলের অধিবাসীদেরকে পরাজিত করে সম্ভবত খ্রিস্টপূর্ব 200 অব্দের কাছাকাছি সময়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ভূমধ্যসাগরীয় অধিবাসীদের সাথে তারা বহুকাল ধরে ডোরিয়ান, একিয়ান প্রভৃতি ইন্দো ইউরোপীয় যে জাতিগোষ্ঠী ছিল তাদের সংমিশ্রণের মাধ্যমে ধীরে ধীরে গ্রিক জাতির সৃষ্টি হয় এবং তাদের অধিবাসী ভাষা গ্রিক নামে পরিচিতি লাভ করে। গ্রিকরা নিজেদেরকে দেবতা ডিওকেলিয়নের পুত্র হেলেনের বংশধর বলে মনে করত। হেলেনের বংশধর হিসেবে গ্রিসে অধিবাসীরা হেলেনীয় নামে নিজেদের পরিচয় দিত। গ্রিসকে তারা বলতো হেলাস। এ কারণে মূল গ্রিক সভ্যতা হেলেনীয় সভ্যতা নামে বিখ্যাত ছিল বা পরিচিত ছিল। এরা সমাজ ও সভ্যতার ক্রমবিকাশে নানা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তারা সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান, ধর্ম, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গ্রিক সভ্যতায় যারা জন্মগ্রহণ করে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তারাই হলেন বিশ্ববিখ্যাত সাহিত্যিক হোমার, জগৎ বিখ্যাত দার্শনিক সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটাস, ইতিহাসের জনক হেরোডোটাস, গণিত শাস্ত্রের আলোকবর্তিকা নিয়ে যিনি এসেছিলেন তিনি হলেন পিথাগোরাস, বিজ্ঞানী থেলিস প্রমুখ ব্যক্তিবর্গ এখানেই বা এই সভ্যতাকে অনবদ্য করে তুলেছিল। তাদের অবদানেই মূলত গ্রিক সভ্যতা একটি উন্নত সভ্যতায় পরিণত হয়েছিল।
তাহলে আমরা এই গ্রিক সভ্যতার পরিশেষে কথা বলতে পারি যে মানব সভ্যতা ও সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে গ্রিসের যে এই অবদান বা মহান অবদান, এই অবদানের কথা আমরা বলে শেষ করতে পারবো না। আধুনিক সভ্যতা এই গ্রিকদের নিকট বহুলাংশে ঋণী কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি। কারণ আধুনিক সভ্যতার অগ্রযাত্রায় নানা বিষয় এই গ্রিস থেকে শুরু হয়েছিল বা তারা এখান থেকে যাত্রা করেছিল। তাই গ্রিকদের আধুনিক সভ্যতার অন্যতম অগ্রদূত বলা যেতে পারে, কথা আমরা অবলীলায় স্বীকার করতে পারি। এখন আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো দর্শন ও বিজ্ঞানের উন্নয়নে প্রাচীন গ্রিকদের ভূমিকা। বিশ্ব সভ্যতায় গ্রিকদের অবদান অপরিসীম। বিশেষ করে প্রাচীন গ্রিসে গণতন্ত্রের বিকাশ বিশ্ববাসীর কাছে বা বিশ্ব সভ্যতার কাছে নতুন একটি দিগন্তের দিক উন্মোচন করেছিল। গ্রিকরাই আধুনিক সভ্যতার পথ প্রদর্শক। জ্ঞান, বিজ্ঞান, দর্শন, ইতিহাস বিভিন্ন ক্ষেত্রে তাদের যে অবদান এটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানকালের আধুনিক বিজ্ঞানের মূলেই মূলত গ্রিকদের দান এবং আধুনিক বিশ্ব সৃষ্টিতে গ্রিকদের যে ভূমিকা সেটি অন্য যে কোনো সভ্যতার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দর্শনে প্রাচীন গ্রিকদের যে ভূমিকা সেটি সম্পর্কে আলোচনা করি। সোফিস্ট বলতে মূলত একদল যুক্তিবাদী দার্শনিকদের বোঝানো হয়ে থাকে, যারা মানুষ ও পৃথিবীর উৎস এবং মানুষের বিকাশ বা পৃথিবীর বিকাশ এই বিষয় সম্পর্কে তারা যুক্তিবাদী মতবাদ প্রদর্শন করে থাকে এবং তারা বলে থাকে যে তাদের চিন্তা চেতনা বা বক্তব্য বা মতামত কোনোটি চূড়ান্ত নয়, তাদের বক্তব্য কখনোই চূড়ান্ত নয় বা চিরসত্য নয়। এই সোফিস্ট চিন্তানায়করা মূলত এই যুক্তিবাদের শিক্ষক ছিলেন, কিন্তু তারা প্রমাণ করতে বলতেন তাদের বক্তব্য, তাদের মতামত, তাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা এই বিষয়গুলো তাদের প্রমাণ করতে বলতেন। কোনো বিষয়ে সিদ্ধান্তে যদি উপনীত হতে হয়, সেই সিদ্ধান্তে উপনীত হতে গেলে অবশ্যই মতামতের প্রয়োজন রয়েছে, আলোচনা সমালোচনার প্রয়োজন রয়েছে, প্রমাণের বিষয় রয়েছে। এই বিভিন্ন দিকে চিন্তা চেতনা চর্চার ক্ষেত্রে যে বৈজ্ঞানিক পদ্ধতি সেটি কিন্তু তারা প্রথম প্রবর্তন করেন। তো সেই ক্ষেত্রে যে যুক্তিবাদী দার্শনিকরা কাজ করেছিল তাদের উল্লেখ আমরা এখন করব। যেমন প্রথমে সক্রেটিসের কথা বলতে পারি। সক্রেটিস ছিলেন সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ যে চিন্তা নায়করা ছিল তাদের মধ্যে অন্যতম। এবং সেই সক্রেটিসের সময়কালে গ্রিসে যে নগর রাষ্ট্রের বড় ধরনের পরিবর্তন ঘটেছিল এটা আমরা জানি। সক্রেটিসের যে যুক্তিবিদ্যা, সেই যুক্তিবিদ্যার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তিনি সক্ষম হয়েছিলেন। কোনো বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য তিনি একটি তুলনামূলক আলোচনা করতেন বা তিনি তুলনা নির্ণয় করতেন। সংজ্ঞার উপরে তিনি খুব বেশি গুরুত্ব আরোপ করতেন। গণতন্ত্র, ন্যায় অন্যায় বিভিন্ন বিষয়ে আমরা কি বুঝি, কি বুঝি না, এই বিষয়ে তিনি প্রশ্নের পর প্রশ্ন তুলে মূল বৈশিষ্ট্যকে বোঝার চেষ্টা করতেন এবং তিনি শিক্ষার যে প্রকৃত পদ্ধতি এটিকেই তিনি বুঝিয়েছেন। কিন্তু এই মহান দার্শনিক 399 খ্রিস্টপূর্বাব্দে তিনি সুবিধাভোগী কিছু শাসক গোষ্ঠীর রোষানলে পড়ে তিনি প্রাণদণ্ডে দণ্ডিত হলেন। পরবর্তীতে যার কথা উল্লেখ করা যেতে পারে তিনি হলেন প্লেটো। প্লেটো ছিলেন সক্রেটিসের ছাত্র। গ্রিকদের মধ্যে যে রাজনৈতিক শিক্ষার বিকাশ, এই রাজনৈতিক শিক্ষার বিকাশ ঘটানোর জন্য তিনি এথেন্সে প্রথম একাডেমি গড়ে তোলেন এবং এখানে তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে সরকার ব্যবস্থার যে বিন্যাস সে সম্পর্কে ছাত্রদের শিক্ষা দিতেন। রাজনৈতিক বিষয়বলী, সরকার ব্যবস্থার যে বিন্যাস সে সম্পর্কে তিনি লেখালেখি করতেন এবং তার এরকম লেখালেখির ফলে একটি বিখ্যাত গ্রন্থ, যে গ্রন্থ সবাই এক নামে জানে চিনে, সেটি হলো দ্য রিপাবলিক। প্লেটোর এই গ্রন্থে তিনি সরকার ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন, যেমন রাজতন্ত্র, অভিজাততন্ত্র, সরকার ব্যবস্থার যে বিষয়গুলি সেগুলো তিনি এই গ্রন্থে উল্লেখ করেছিলেন। প্লেটোর দ্বিতীয় আরেকটি বিখ্যাত গ্রন্থ রয়েছে, যে গ্রন্থটাকে বলা হচ্ছে ডায়ালগস অফ সক্রেটিস। ডায়ালগ অফ সক্রেটিস এই গ্রন্থে তিনি
তার শিক্ষাগুরু বা দীক্ষাগুরু সক্রেটিসের যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনার সমন্বিত প্রকাশ ঘটিয়েছিলেন। সক্রেটিসের জীবদ্দশায় যদিও তিনি কোনো গ্রন্থ লিখে যেতে পারেননি, আর লিখে যেতে পারেননি বিধায় প্লেটো সেই গ্রন্থে সক্রেটিস সম্পর্কে জানার সুযোগ করে দেন বিশ্ববাসীকে। এর পরবর্তীতে যে ব্যক্তি সম্পর্কে বা যে দার্শনিক সম্পর্কে কথা বলবো তিনি হলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল ছিলেন সক্রেটিস ও প্লেটোর দার্শনিক। সক্রেটিস ও প্লেটো এই দার্শনিকের যে ছাত্র তিনি ছিলেন অ্যারিস্টটল। তিনি প্লেটোর সরাসরি ছাত্র ছিলেন। তার যে বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থটির নাম হলো পলিটিক্স। এই পলিটিক্স গ্রন্থে তিনি প্লেটো অপেক্ষা অধিকতর বাস্তবধর্মী বিষয়গুলো তিনি আলোচনা করেন। এবং তার অন্যতম আরও একটি গ্রন্থ রয়েছে যেটি হলো ওয়ান দ্য হ্যাভেন। এই গ্রন্থে তিনি আয়োনিয়নের যে গ্রিকরা ছিল সেই গ্রিকদের সম্পর্কে জানার সুযোগ করে দেন। এতক্ষণ আমরা দর্শনে প্রাচীন গ্রিকদের যে ভূমিকা সেটি দেখলাম। এখন দেখব আমরা বিজ্ঞানে প্রাচীন গ্রিকদের কি অবদান ছিল। মূলত বিজ্ঞানের ক্ষেত্রে আমরা এখানে যে বিষয়গুলো দেখতে পাই সেটি হলো গণিত, চিকিৎসা বিজ্ঞান, জীববিজ্ঞান। কিন্তু এখানে আমরা আরও দু একটা বিষয় উল্লেখ করতে পারি, যেমন পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেছিল গ্রিকরা, সেটি বিজ্ঞানের একটি অংশ। জ্যোতির্বিজ্ঞান, এটিও বিজ্ঞানের একটি অংশ। এটা আমরা পয়েন্ট আকারে এখানে আলোচনা করি। তো প্রথমে আমরা গণিতের কথা বলি। খ্রিস্টপূর্ব 6 শতকের দিকে বিখ্যাত যে গণিতবিদ বা গণিতজ্ঞ যিনি পিথাগোরাস, জ্যামিতিক শাস্ত্রে অনেক পাণ্ডিত্য দেখিয়েছেন। তিনি গাণিতিকভাবে প্রমাণ করতে চেয়েছেন যে পৃথিবী গোলাকার। তিনি এই কথাটি প্রমাণ করতে চেয়েছেন। তাহলে আমরা পিথাগোরাসের অবদান নির্দ্বিধায় স্বীকার করতে পারি এবং এক্ষেত্রে জ্যামিতির কথা বলতে পারি। জ্যামিতির জনক ছিলেন ইউক্লিড। এই ইউক্লিড বিখ্যাত একজন গণিতবিদ ছিলেন, তাকে জ্যামিতির জনক বলা হয়ে থাকে। এবং সেই সময়ে বা সমকালীন সময়ে গণিতের জ্ঞানের উপর যে বিখ্যাত একটি গ্রন্থ তিনি লিখেছিলেন, দ্য এলিমেন্টস অফ জিওমেট্রি। এই গ্রন্থটি গণিতের ক্ষেত্রে এক অনবদ্য সৃষ্টি। এরপর বলতে পারি আমরা চিকিৎসা বিজ্ঞানের কথা। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এই গ্রিকদের যথেষ্ট অগ্রগতি ছিল। সেই যুগে বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটাস তিনি শরীরবিদ্যা এবং রোগতত্ত্ব নির্ণয়ের জন্য আধুনিক বৈজ্ঞানিক ধারণা অর্জন করেছিলেন। এবং তিনি গভীরভাবে লক্ষ্য করেছেন যে এই গ্রিক বিজ্ঞানীরা বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞান চর্চার গোড়াপত্তন করেন এবং তার সূত্র ধরে পৃথিবীর বিভিন্ন স্থানে জ্ঞান চর্চা একটি নতুন অগ্রগতি লাভ করে, যার ফলে বিশ্ব সভ্যতায় বিজ্ঞানের নানা আবিষ্কারের মাধ্যমে এটি একটি গ্লোবাল ভিলেজ তৈরি হয়েছে। তাহলে চিকিৎসা বিজ্ঞান, গণিত। এখন আমরা বলবো জ্যোতির্বিজ্ঞানের কথা। গ্রিক বিজ্ঞানী অ্যানাক্সাগোরাস প্রথমেই প্রমাণ করেন যে সূর্য হচ্ছে খুবই উত্তপ্ত এবং গলিত পাথরপিণ্ড, এবং সূর্যের আলোকে গ্রহণ করে চন্দ্র মূলত আলোকিত হয়, আর সেই আলোয় পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তিনি প্রথম প্রমাণ করেন যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। লিউসিপাস ও ডেমোক্রিটাস পরমাণু তত্ত্বের উদ্ভাবন করেন। তাহলে জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রেও আমরা দেখতে পাই গ্রিকরা অশেষ অবদান রাখে। আমরা গ্রিকদের অন্যান্য বিজ্ঞানের কথা বলতে পারি। ইউক্লিডের কথা আমরা একটু আগে বলেছি, যিনি একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন, যিনি জ্যামিতির জনক ছিলেন, এবং তার বিখ্যাত গ্রন্থ ছিল দ্য এলিমেন্টস অফ জিওমেট্রি। এরপর অ্যারিস্টার্কাস, যারা অন্যান্য ক্ষেত্রে অবদান রেখেছে। তো আমরা অ্যারিস্টার্কাসের কথা বলতে পারি। অ্যারিস্টার্কাস ছিলেন একজন বিখ্যাত গ্রিক জ্যোতির্বিদ। গবেষণার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন সূর্য পৃথিবীর চেয়ে বহুগুণে বড় এবং তারকাগুলো পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত। তাছাড়া তিনি মত প্রকাশ করেন যে পৃথিবী এবং উপগ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরছে। হিপ্পারকাসকে ত্রিকোণমিতির জনক বলা হয়। তিনি বিভিন্ন গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে প্রায় আধুনিক যুগের হিসাব অনুরূপ করে একটি সৌরবর্ষের সময় বের করতে তিনি পেরেছিলেন। সৌরবর্ষের সময় বের করার যে বিশেষ কৃতিত্ব সেটি
হিপ্পারকাস দেখিয়েছিলেন। ইরাটোস্থেনিস তিনি ভূগোলের ক্ষেত্রে বিশেষ করে পৃথিবীর যে মানচিত্র, সেই মানচিত্র অঙ্কন করতে তিনি সক্ষম হন এবং মানচিত্রের বিভিন্ন স্থানের সঠিক অবস্থান নির্ণয় করার জন্য অক্ষাংশ বা দ্রাঘিমাংশ নির্দেশ করেন। তিনি মত প্রকাশ করেন যে পৃথিবী গোলাকার এবং ভূপৃষ্ঠ মূলত চতুষ্কোণাকার। তাহলে আমরা যে বিষয়গুলো দেখতে পেলাম, দর্শন ও বিজ্ঞানের উন্নয়নে প্রাচীন গ্রিকদের যে ভূমিকা, সেই ভূমিকার ক্ষেত্রে দর্শনে প্রাচীন গ্রিকরা অনবদ্য অবদান রেখেছে, বিজ্ঞানের ক্ষেত্রেও, এবং অন্যান্য যে বিজ্ঞানীগুলো ছিল তারাও বিভিন্ন দিক থেকে অবদান রেখেছে। শুধু বিজ্ঞান বা দর্শনের ক্ষেত্রে নয়, তারা ইতিহাস বা প্রাচীন গ্রিসে যে গণতন্ত্রের বিকাশ, সব দিক থেকে তারা অনেক বেশি অবদান রেখেছে, আর যার মাধ্যমে আধুনিক বিশ্ব পেয়েছে একটি নতুন সভ্যতা। নতুন সভ্যতার যে অবদানগুলো, সেই অবদানগুলোকে তারা কাজে লাগিয়ে একটি নতুন সভ্যতার বা আধুনিক বিশ্বের যে গোড়াপত্তন ঘটেছে সেটি বলা যায়। আমরা কথাও বলতে পারি, তাদের এই অবদানগুলোর মাধ্যমে আধুনিক বিশ্ব এখন পর্যন্ত চলমান রয়েছে এবং তাদের অবদানের অনেক কিছু ম্যাক্সিমাম আমরা গ্রহণ করে আধুনিক বিশ্ব পরিচালনা করছি। তো আলোচনা শেষে একথা বলা যায় যে গ্রিক সভ্যতার যে সময়কাল, সেই সময়কাল মানব সভ্যতার মূলত উন্নতির বা উৎকর্ষতার একটি যুগ। এ যুগে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। গ্রিক সভ্যতা প্রাচ্যের বহু দেশে প্রবেশ করেছে এবং বিজ্ঞানের আবিষ্কার এই পথকে আরও সমৃদ্ধ করেছে। গ্রিক সভ্যতা তথা বিজ্ঞানের পথ ধরেই মানুষ আধুনিক সভ্যতায় প্রবেশ করতে পেরেছে। আধুনিক যে বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থা গ্রিক সভ্যতার কাছে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে অনেকভাবেই ঋণী। এথেন্সে যে গণতান্ত্রিক ব্যবস্থার উদ্ভাবন ঘটে, এই উদ্ভাবন বা গণতান্ত্রিক ব্যবস্থার যে উদ্ভাবন, এটি বিশ্বকে নতুন একটি রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি তা দেখিয়েছে। গ্রিসের যে শাসন ব্যবস্থা, এটি নিরপেক্ষভাবে সব নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার পথ তারা উন্মোচন করেছে, যার ফলে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে, ইতিহাস, সাহিত্য, সার্বিক দিক থেকে এই সভ্যতা আধুনিক বিশ্ববাসীকে একটি সমৃদ্ধ সভ্যতা উপহার দিয়েছে, যার কারণে বিজ্ঞানের এই যুগে মানুষ নানা রকম কুসংস্কার থেকে মুক্ত হয়ে সঠিক একটি দিক নির্দেশনা পেয়েছে। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, সেই আলোচনার জন্য কিছু রেফারেন্স বইয়ের উল্লেখ করব। রেফারেন্স বইগুলোর মধ্যে সভ্যতার ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ লিখেছেন ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার, মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্যার। বিশ্ব সভ্যতার ইতিহাস প্রথম ও দ্বিতীয় খণ্ড লিখেছেন শাহনেওয়াজ AKM স্যার। মানুষের ইতিহাস লিখেছেন হালিম আব্দুল ও অন্যান্য। ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যাট এ গ্লান্স লন্ডনের বইটি লিখেছে রুইদার অ্যান্ড জোসেফ। ওয়ার্ল্ড সিভিলাইজেশন করাচি লিখেছেন রালফ অ্যান্ড বার্নস। আমরা প্রশ্নের উত্তরগুলো যখন লিখব, আমরা রেফারেন্স হিসেবে এই বইগুলোর কথা উল্লেখ করতে পারি এবং আমরা যখন বই পড়ার জন্য এগুলোর মধ্যে থেকে যে বইগুলো পছন্দ হয় সেই বইগুলো পড়তে পারি। পড়ে আমরা জ্ঞানকে আরও বেশি সমৃদ্ধ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ক্লাসের সাথে সংযুক্ত থাকার জন্য। আশা করি আমার এই লেকচার থেকে তোমরা এতটুকু হলেও উপকৃত হতে পেরেছ এবং আমার এই লেকচারের পাশাপাশি তোমরা বাসায় অবশ্যই অনুশীলন করবে, একটু বই পড়বে। তাহলে তোমাদের এই তথ্যের সাথে তোমাদের তথ্যগুলো সংযুক্ত হলে তোমরা আরও বেশি সমৃদ্ধ হতে পারবে এবং তোমাদের পরীক্ষায় আশানুরূপ ভালো মার্কস পেতে পারবে। তো আশা করব তোমরা সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখবে। তো তোমাদের সাথে আগামী নতুন
কোনো একটি লেকচারে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে কথা হবে। তো ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।